প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। দিগন্ত টেলিভিশনে এখনকার আয়োজন সবার উপরে দেশ। অনুষ্ঠানটি সম্প্রচারের কথা, অনুষ্ঠানটি আপনাদের কথা বলবে, দেশের আপামর জনসাধারণের কথা বলবে। অনুষ্ঠানটি শুরু হয়েছে গত ৩রা মার্চ শনিবার। এটি সম্প্রচার হবার পর দেশ এবং বিদেশের অগণিত দর্শকের ভালোবাসা ও মূল্যায়ন পেয়েছি। ফোনের মাধ্যমে, SMS, ইমেল, ফেসবুক ও সংবাদপত্রের মাধ্যমে। আজ আমাদের সাথে কথা বলবেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের খ্যাতিমান আইনবিদ। এই দেশে আইনবিদ হিসাবে যার উচ্চতা হিমালয়ের কাঞ্চনজঙ্ঘার চাইতেও বেশি। আজ আমরা স্টুডিওতে পেয়েছি ব্যারিস্টার রফিকুল হককে। জনাব রফিকুল হক, ধন্যবাদ। আপনাকে দিগন্তের স্টুডিওতে আমরা পেয়ে খুবই গর্বিত, খুব আনন্দ অনুভব করছি। আপনাকে দিগন্তের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আমি দিগন্তকে ধন্যবাদ জানাই এই জন্যে যে আপনার মতন একজন মহাপুরুষ, আপনি বঙ্গবন্ধুর পরে বাংলাদেশে নেক্সট ম্যান আমার কাছে আপনি। আপনাকে আমি সবার সামনে বলছি, আপনাকেও বলছি, এই যে বঙ্গবন্ধু কাদের থেকে সামনে আপনি আমাকে প্রশ্ন করছেন, এর জন্য আমি নিজেকে সত্যি কৃতজ্ঞ মনে করি। মানে ধন্যবাদ। এত ভাগ্য আমার কোনোদিন হবে আমি ভাবিনি। আমি বহুদিন আগে আপনার কাছ থেকে একটা চিঠি পেয়েছিলাম, বর্ধমানে আপনি তখন ছিলেন মুক্তিযুদ্ধের সময়, একটা পোস্ট কার্ডে। সেই চিঠিটা আমি অত্যন্ত যত্ন সহকারে রেখে দিয়েছি। আজকে আপনার মতো একজন মহাপুরুষ যে আমাকে প্রশ্ন করবেন, এটা আমি ভাবতেই পারি না। আমি সত্যি কৃতজ্ঞ আপনার কাছে এবং দিগন্ত টেলিভিশনের কাছে। আসলে স্যার, বর্তমান দেশে মূল্যবোধের খুব অবনতি ঘটেছে। আপনার মতো উচ্চতার মানুষ আমার এরকম প্রশংসা করলে একটা অনুষ্ঠান পরিচালনার সময় আমার আর অনুষ্ঠান পরিচালনার কোনো সুযোগ থাকে না। আমরা আমি যেটা বলেছি অতি সত্য কথা বলেছি, অতি সত্য কথা বলেছি। আপনি জিজ্ঞেস করেন বঙ্গবন্ধুর পরে এই দেশে কার কথা পরে আসে, এর পরে আপনার কথাটাই আসে। সবাইকে চিন্তা করে দেখবে, নিউট্রালি বলো। যদি পার্টির বিষয়ে ধরেন অন্য কথা, কিন্তু মানুষ হিসেবে দেশের কন্ট্রিবিউশন, বাংলাদেশের কন্ট্রিবিউশন, আজকে যে বাংলাদেশে এই অবস্থা এসছে, এর জন্য বঙ্গবন্ধুর পরে আপনাকে আমি প্লেস করি। এটা বিনা দ্বিধায় আমি বলছি, সবার সামনে আমি বলছি। স্যার, আমরা শুরু করতে চাই। এই কয়েক বছর আগে আমাদের দেশের উপর একটা ঝড় বয়ে গেছে। 111 বলে একটা অধ্যায় এসেছিল। সে সময় এদেশের মানুষ খুবই নির্যাতিত হয়েছে, অনেকে মাথা নত করে দিয়েছিল। কিন্তু সেই সময়টা একজন আইনবিদ হিসেবে, আইনজ্ঞ হিসেবে আমি বলবো, আমি লক্ষ্য করেছি আপনার মাথা ছিল হিমালয়ের কাঞ্চনজঙ্ঘার উপর দিয়ে আপনার মাথা দেখা যেত। আপনি আমার সঙ্গে সম্পর্কে যেরকম দুটি কথা বলেছেন, যদি আপনার দৃষ্টির থেকে, আমি তো জানি যে আপনি ভীষণ বিবেকের কথা বলেন। আমি আপনার যে এই কথাটা বললাম যে আপনাকে দেখা যেত কাঞ্চনজঙ্ঘার উপর দিয়েও আপনার মাথা দেখা যেত, এটা আমি আমার বিশ্বাস থেকে, আমার অন্তর থেকে কথাটা বলেছি। দেশের একজন প্রাতঃস্মরণীয় প্রবীণ আইনবিদ হিসাবে বর্তমান আইনের শাসন সম্পর্কে এবং আদালতের অবস্থা সম্পর্কে আমরা প্রথমে আপনার কাছ থেকে কিছু জানতে চাই। দেখেন, আদালত নিয়ে রিসেন্টলি অনেক রকম কন্ট্রোভার্সি দেখা দিচ্ছে। আদালত স্বাধীন কিনা, স্বাধীনভাবে কাজ করতে পারছে কিনা, এখানে কোনো ইন্টারফারেন্স আছে কিনা, জাজের অ্যাপয়েন্টমেন্ট স্বাধীনভাবে অন দ্য বেসিস অফ কোয়ালিটি হচ্ছে কিনা। তো এ সমস্ত বলতে গেলে অনেক কথাই বলতে হয়। তবে এইটুকু বলতে পারি, আদালতে কিছু পলিটিক্স ঢুকে গিয়েছে ইন দ্য কেস অফ অ্যাপয়েন্টমেন্ট অফ জাজেস, এবং জাজেসরাও কিছুটা পলিটিক্যালি মোটিভেটেড হয়ে, সবাই যে না, দুই একজন আছেন যারা তার উপরে উঠতে পারছেন না। তবে বেসিক্যালি কিন্তু জুডিশিয়ারি ইজ ভেরি ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু যারা এই জজ সাহেবরা আছেন, তারা যদি তাদের ইন্ডিপেন্ডেন্সটা
তাদের ইন্টিগ্রিটি, অনেস্টি এবং তাদের ক্ষমতাটা ব্যবহার না করতে পারে, এটা আনফর্চুনেট। কিন্তু আইনত তাদের, তখন একজন কোনো জাজকে আপনি কখনো ডিসমিস করতে পারবেন না, ইটস নেক্সট টু ইম্পসিবল। সেখানে সে জাজের ভয় খাওয়ার কি আছে? সামনে এক্স লিগ আসলো বা ওয়াই লিগ আসলো, ইট মেক্স নো ডিফারেন্স। সে আইনের বিচার করবে, আইনের চোখে সবাই সমান, অ্যান্ড ইউ উইল জাজ ইন অ্যাকর্ডেন্স উইথ ল, অ্যান্ড অনলি ইন অ্যাকর্ডেন্স উইথ ল, নাথিং এলস। কিন্তু সত্যিকারে বলতে কোর্টে গেলে বোঝা যায় কিছু রকমভেদ হচ্ছে। এখন বললে জাজেরা মাইন্ড করবে, কিন্তু কিছু হচ্ছে। তবে এটাও হতে পারে ব্যক্তিগত এক একটা জাজের তো এক একটা ভিউ থাকতে পারে। আমি যেটা একরকম ইন্টারপ্রিটেশন দিচ্ছি, আরেকজন জাজ আর এক রকম দেবে, আর থার্ড পার্টি আরেকজন দেবে। তখন এমনি কোর্টেই ধরেন না, আপনি মুন্সিপ কোর্টে জিতলেন, ডিস্ট্রিক্ট কোর্টে হারলেন, হাইকোর্টে জিতলেন, অ্যাপেলেট ডিভিশনে এসে আবার হেরে গেলেন। তাহলে মুন্সিপের জাজমেন্টে অ্যাপেলেট ডিভিশনে এসে টিকে গেল, মেজপাত সব চলে গেল। এ তো হচ্ছে, আইনের ইন্টারপ্রিটেশন তো আছেই, সুযোগ তো আছেই। অনেক কেস আছে যেটা একদম লোয়েস্ট কোর্টে এসে হাঁটতে হাঁটতে হাইস্ট কোর্টে এসে সেইটি অ্যাকসেপ্ট করলো। তবে জাজেদের মধ্যে বিভিন্ন রকম আছে। দে আর অর্ডিনারি পিপল, দে আর নট সুপ্রা হিউম্যান। সেই জন্য তারা তাদের যে ব্যাক অফ দ্য মাইন্ডে তাদের যে পলিটিক্যাল ভিউ আছে সেটা থেকে ঠিক বেরিয়ে আসতে পারে না। অনেকেই চেষ্টা করে, বাট দেয়ার আর গুড নাম্বার অফ জাজেস, ভেরি গুড নাম্বার অফ জাজেস। আর তবে সব ডিপেন্ড করে যে চিফ জাস্টিস কীভাবে মনিটর করছে জুডিশিয়ারিটাকে, সেটার উপর নির্ভর করে অনেক কিছু। তো আমার চিফ জাস্টিস ভালোই, তবে খুব যে একটা ব্রিলিয়েন্ট কিছু তো আমি বলবো না, কিন্তু আগে যারা ছিলেন তাদের তুলনায় হয়তো সেই ব্রিলিয়েন্সি নেই। তবে মানুষ হিসেবে ভালো, নিউট্রাল, কোনো রকম পলিটিক্যাল বায়াসনেস নেই। আগে দু একজন জাজেদের ছিল, তার কোনো কিছু নেই, একেবারে নিউট্রাল। আপনার কথার থেকে আমার মধ্যে একটা প্রশ্ন উদয় হয়েছে। আপনার মতো প্রবীণ আইনজ্ঞ, আইনবিদ এখন 2-4 জন আছে বাংলাদেশে, আর তো খুব একটা নেই। পিএইচ খান সাহেব আছেন। আপনার কি 1971 সালে টিক্কা খানকে শপথ পড়াতে অস্বীকার করেছিলেন জাস্টিস বি.এ. সিদ্দিকী? ওটা কি এখন আপনার মনে হয়? হ্যাঁ, এই বিষয়ে আপনার কি? আমার মনে আছে তখন আমরা সত্যিকারের বলতে বি.এ. সিদ্দিকীর কাছে, মোর্শেদ সাহেবের কাছে অনেক কিছু আশা করতাম, কিন্তু বি.এ. সিদ্দিকীর কাছে এটা আশা করিনি। কিন্তু উনি যখন করলেন তখন আমরা সবাই অত্যন্ত খুশি হয়েছিলাম এবং ফিল প্রাউড যে হ্যাঁ একটা আছে। এবং বি.এ. সিদ্দিকী সত্যিকারে খুব তো এ ছিল, আপনি দেখেছেন কিনা জানি না, খুব ডাটিয়াল, সুন্দর চেহারা, কথাবার্তা একেবারে অন্য স্টাইল। আগে তো স্যার মানে একেবারে হাইকোর্টের জাজরা যখন বাড়ির থেকে বেরোতেন মানুষও তাদেরকে সম্মান করতো, এখন তো কেমন যেন একটু বদলে গেছে। হ্যাঁ, তো তখন বি.এ. সিদ্দিকী যখন এই সাহস দেখালেন তখন আমরা সবাই খুব খুশি। তখন তো আমরা ইয়াং লয়ার সব একেবারে। এখন কি স্যার ওরকম সাহসী বিবেকবান জাস্টিস আশা করা যায় স্যার? সেরকম সিচুয়েশন হলে আশা করি তারা সেরকম বিহেভ করবে। এখনো স্যার সম্ভাবনাময় আমার মনে হয়, একেবারে যে না করব না, আছে 2-4 জন তো ডেফিনেটলি আছেন, এবং সেরকম সুযোগ যদি সেরকম সিচুয়েশন আসে তখন দেখা যাবে। তবে স্যার আজকে দর্শক, না স্যার আপনার শেষ হয়নি না, সরি স্যার, না আপনি বলেন। এটা এই প্রসঙ্গটা অন্যদিকে যাব, আপনি স্যার এটা বলেন। না, একটা হঠাৎ মনে পড়লো যে জাজেদের ভিসাভিস বঙ্গবন্ধু, জি স্যার, বঙ্গবন্ধু তখন প্রাইম মিনিস্টার, কোনো একজন জাজ একজন হেভিয়াস কর্পাসে বেল দিয়ে দিল, চিটাগাং এক ফিল্ড মাস্টারের হাজব্যান্ড বোধহয় আমার মনে পড়ছে। তখন হাইকোর্টে যখন বেল দিল, হেভিয়াস কর্পাসে বেল দেয় না, বেল দিয়েছে, তখন বঙ্গবন্ধু সেই জাজকে ডাকলেন। বঙ্গবন্ধু তাকে তুই বা তুমি বলতেন। জাজও বুঝেছে যে প্রাইম মিনিস্টার কেন আমাকে ডাকবে। জি স্যার, ও কাগজ রেডি করে নিয়ে গেছে। যখন বঙ্গবন্ধু বলেছে বস, ওকে সবাই বঙ্গবন্ধু তুমি তুই ছাড়া বস বলে যেই বলতে যাবে, তারপর দেখেন বঙ্গবন্ধু, আপনি দেখেছেন, আপনি আমাদের সবার অত্যন্ত পূজনীয় ব্যক্তি, আপনি আমাকে কিছু বলার আগে আপনি এই আমার রেজিগনেশনটা অ্যাকসেপ্ট করেন, কারণ আপনি অ্যাট দ্য সেম টাইম প্রাইম মিনিস্টার,
আই এম এ জাজ অফ দ্য হাই কোর্ট, সুপ্রিম কোর্ট, সো ইউ ক্যানট আস্ক মি অ্যাবাউট এই রেজিগনেশনটা অ্যাকসেপ্ট করা, তারপরে বলেন কি বলতে চান। প্রশ্ন করে। তার সঙ্গে বধু বধু ছিঁড়ে ফেল, বধু মানে সব বলে ফেললাম আর কি, আমরা বধু ভাই বলতাম হ্যাঁ। ছিঁড়ে ফেল, না না কিছু না, বল কেমন আছিস। এই হচ্ছে বঙ্গবন্ধু ভিসাভিস জাজেদের একটা বললে হঠাৎ মনে পড়লো আপনি জি, বলছেন যে বহু বছর আগের এটা কথা। শোনার জন্যই কিন্তু বহু বছর আগের কথা। দেশবাসীকে এরকম অভিজ্ঞতা শোনাবার জন্যই কিন্তু আপনাকে ওই জাজের মেয়ে এখন আমাদের জাজ, খুব জি। ভালো জাজ, জি। নইমা, কিন্তু ও বোধহয় জানে না ওর ফাদারের এই ঘটনাটা আমি জি, যেটা স্যার। বলছি। কারণ আমরা একটু অন্য প্রসঙ্গে আসি স্যার। আহ, এখন দেশে আজকে 10 তারিখ, 10ই মার্চ, দেশের মানুষ খুব শঙ্কিত হয়ে আছে। 12ই মার্চ বিরোধী দল একটা চলো চলো ঢাকা চলো একটি ইসের মাধ্যমে একটা মহাসমাবেশের আহ্বান করেছে। গণতান্ত্রিক রাষ্ট্রে এরকম আহ্বান করা যেতেই পারে। আমরা স্বাধীনতার জন্য এরকম অনেক আহ্বান বহু করেছি, বহুবার। এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও যারা এখন সরকারে আছে তারাও বহুবার আহ্বান করেছে। এখন এই যে 12ই মার্চ যে এটা আহ্বান করা হয়েছে, এখন খুব মানে উত্তপ্ত একটা রাজনৈতিক অবস্থা চলছে, As on today. এবং এর কর্তৃত্ব নেতৃত্ব দুটি জোটের উপরে আছে, একটা হচ্ছে মহাজোট, আরেকটা হলো 4 দলীয় জোট। এই সম্পর্কে যদি আপনি মেহরবানি করে দেশবাসীকে আমার কিছু মনে হয় বলতেন। লোকে যেমন আতঙ্ক আছে 12 তারিখে কি হবে, আমি ব্যক্তিগতভাবে মনে করি না কিছু একটা খুব অঘটন হবে। তার কারণ 12 তারিখে যদি সুষ্ঠুভাবে না হয় এই ঢাকা চলো, হ্যাঁ, যদি কোনো রকমের ডিস্টার্ব হয়, অ্যানার্কি হয়, কোনো রকম মারামারি হয়, খুনো খারাপ হয়, তাহলে বিএনপি সবচেয়ে এফেক্টেড হবে। বিএনপি ভয় করছে যে তাকে ডিসগ্রেস করার জন্য অন্য পার্টি বা অন্য কেউ হয়তো কোনো একটা গোলমাল করতে পারে। কিন্তু আমি বলবো অ্যাটলিস্ট দুই বড় পার্টিকে টু রেস্টেন দেমসেলস, 12 তারিখে যেন কেউ কোনো রকম কারোর উস্কানিতে গরম না হয়। আওয়ামী লীগের একজন বলছেন দেখে নেব। জি স্যার, কিছুদিন আগে বলছিলেন যে আমরা ঢাকা 12 তারিখ আগে দখল করে নেব, দখল করে এখন যেটা দেখে ব্রিটিশ আমলে জমিদারদের লাঠিয়ালরা করত। তো সেখান থেকে পিছিয়ে গিয়ে আবার বলতেছেন যে যদি কোনো কিছু করা হয় দেখে নেব, তাহলে দেখে নেব। দেখে নেব। আপনি ব্রিটিশ আমলের কথা বললেন, তো ব্রিটিশ আমলের তো আমার মনে হয় বর্তমানে যারা আছে, আমি ব্রিটিশ ইন্ডিয়া থেকেছি, জি স্যার। আমি ইন্ডিয়ায় থেকেছি, আমি পাকিস্তানে থেকেছি, আমি বাংলাদেশে। তো ব্রিটিশ ইন্ডিয়া তখন আমরা অনেক ছোট। ব্রিটিশের এগেনস্টে যে সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম, তার তুলনায় আমাদের যে স্বাধীনতা সংগ্রাম কোনো তুলনাই হয় না। আমার বন্ধু ক্লাস 7-এ পড়ে, সে সোজা গিয়ে বসুশ্রী সিনেমার সামনে গিয়ে একজন ব্রিটিশ সোলজারকে এরকম গুলি করে, সঙ্গে সঙ্গে তাকে চারিপাশ থেকে গুলি করে। সে ক্লাস 7-এর ছেলে। তো সে সমস্ত তো আমরা, আমাদের এই জেনারেশন তো জানে না ব্রিটিশের এগেনস্টে যে সংগ্রাম। আমরা পাকিস্তানের এগেনস্টে সংগ্রাম করেছি, মুক্তিযুদ্ধ করেছি অনেকেই, অনেক। আপনি তো সবচেয়ে আমাদের মধ্যে সবচেয়ে বড় মুক্তিযোদ্ধা, আপনাকে আমরা সবাই ফলো করেছি, সবাই দূর থেকে সালাম দিয়েছি, তা আপনি জানেন। কিন্তু আগেও পুরনো ইতিহাসও অনেক মারাত্মক। আমাদের এই নতুন জেনারেশনের জানা উচিত যে এই যে বাংলাদেশ অ্যাজ অন টুডে, এটা বহু সংগ্রামের পর বাংলাদেশ হয়েছে। দেশ টিকলে আমি আছি, আর দেশ না টিকলে আমরা কেউ না। আজ রফিকুল্লাহ এত বড় ব্যারিস্টার, বাংলাদেশ বলেই এত বড় ব্যারিস্টার। আপনি আপনি লড়াই করে এসছেন, নিজের ক্ষমতা বলে আপনি লড়াই করে দেশটাকে স্বাধীন করেছেন। আপনি ইউ মাস্ট ফিল প্রাউড। বাংলাদেশ না হলে কিন্তু বাংলাদেশ না হলে তো হতো না। আজ আমরা যে যে স্থানেই থাকি, বাংলাদেশ ছিল বলে আমরা আছি। এবং বঙ্গবন্ধুর প্রতি আমি সালাম জানাই, তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। আর একজনকে আমি, আর এক বাঙালিকে, সেটা নট সিভিলিয়ান, অন্যদিকে আমি দেখি, নেতাজি সুভাষ বোস। নট এ স্যার, যে সিভিলিয়ান। বসুশ্রী সিনেমা হলের কথা বললেন, দেশ স্বাধীন হওয়ার পরে আমি ওখানে গিয়েছিলাম। কলকাতাবাসীর পক্ষ থেকে সিদ্ধার্থ শঙ্কর রায় আমাদেরকে সম্বর্ধনা দিয়েছিলেন। খুব মনে পড়ে বসুশ্রী সিনেমা হলের কথা। ওরই সামনে আমার বন্ধু গুলি করলো, আমরা হা হয়ে গেলাম। আমরা স্কুল থেকে আসছি, সে কোথায়, তার কাছে রিভলভার ছিল,
তখন সাদা পেলেই হলো আর কি। এও দেখেছি ওই আশুতোষ মুখার্জি আশুতোষ জি কলেজ স্যার। পাশে জি স্যার। এখানে দড়ি বেঁধে পায় 3 জন সাহেব সোলজারকে টাঙিয়ে আগুন দিচ্ছে। চিন্তা করুন, এখন তো সেই মারাত্মক। মানে আমাদের মুক্তিবাহিনী নিয়ে আমরা এত কিছু বলি, কিন্তু আমি ব্রিটিশ আমলের যে সংগ্রাম সে অন্য রকমের, অসম্ভব ফায়ার, অসম্ভব স্যার bravery। আমরা একটা ছোট্ট বিরতিতে যেতে চাচ্ছি। প্রিয় দর্শক, আমরা আলোচনা করতেছিলাম এ দেশের খ্যাতিমান আইনবিদ ব্যারিস্টার রফিকুল হকের সঙ্গে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। বিরতির পর অল্পক্ষণের মধ্যে আমরা আবার ফিরে আসব। আপনারা আমাদের সাথেই থাকুন। কিন্তু রবি বিশ্বাস করে তরুণরা একযোগে জাগলে আসে ঝলমলে সকাল। তাই তো তরুণদের একসাথে গেঁথে রাখতে আছে রবির হরেক সেবা। রবি Royal Tiger Energy Drink. Recharge yourself. ইঞ্জিন নষ্ট, সাহায্য করার মতো কেউ নাই। মোবাইলে ব্যালেন্স শেষ, বনে বাঘ, জলে কুমির, মৃত্যুদূত আসন্ন। মরার আগে তোমাকে একটা সত্য বলতে চাই। তুমি চিঠি বলতা, শিমুল আমাকে নিয়মিত চিঠি লিখতো। তোমার ধারণাও ঠিক। শিলা আমাকে নিয়মিত ফোন দিত। আর গোপন করে লাভ কি? আমাদের তো সব শেষ। কে বলেছে সব শেষ? ব্যালেন্স শেষ হলে *874# ডায়াল করলে বাংলালিংক অ্যাডভান্স থেকে পৌঁছে যাবে অগ্রিম 5 টাকা। দোস্ত বিল বদলের চেষ্টায় বাংলালিংক। বাংলা ফেশিয়াল টিস্যু, বাংলা কিচেন টাওয়েল, বাংলা পেপার ন্যাপকিন, বাংলা টয়লেট টিস্যু, স্বাস্থ্যসম্মত ও পরিমাণে বেশি। বাংলা টিস্যু, আমাদের টিস্যু। ব্ল্যাক হর্স এখন স্ট্রবেরি স্বাদে। স্ট্রবেরির নির্যাস থেকে তৈরি ব্ল্যাক হর্সের প্রতিটি ক্যান এবং পিইটি বোতলের সাথে আছে একটি স্ক্র্যাচ কার্ড। কার্ড ঘষলেই পাবেন একটি নিশ্চিত পুরস্কার। কার, মোটরসাইকেল, রঙিন টিভি, মোবাইল ফোন, দেয়াল ঘড়ি, ব্ল্যাক হর্স ক্যাপ, ক্যান্ডি। ব্ল্যাক হর্স স্ট্রবেরি স্বাদে অবরূপে। Black Horse, source of power. ইঞ্জিন নষ্ট, সাহায্য করার মতো কেউ নাই। মোবাইলে ব্যালেন্স শেষ, বনে বাঘ, জলে কুমির, মৃত্যুদূত আসন্ন। মরার আগে তোমাকে একটা সত্য বলতে চাই। তুমি চিঠি বলতা, শিমুল আমাকে নিয়মিত চিঠি লিখতো। তোমার ধারণাও ঠিক। শিলা আমাকে নিয়মিত ফোন দিত। আর গোপন করে লাভ কি? আমাদের তো সব শেষ। কে বলেছে সব শেষ? ব্যালেন্স শেষ হলে *874# ডায়াল করলে বাংলালিংক অ্যাডভান্স থেকে পৌঁছে যাবে অগ্রিম 5 টাকা। দোস্ত বিল বদলের চেষ্টায় বাংলালিংক। ব্ল্যাক হর্স এখন স্ট্রবেরি স্বাদে। স্ট্রবেরির নির্যাস থেকে তৈরি ব্ল্যাক হর্সের প্রতিটি ক্যান এবং পিইটি বোতলের সাথে আছে একটি স্ক্র্যাচ কার্ড। কার্ড ঘষলেই পাবেন একটি নিশ্চিত পুরস্কার। কার, মোটরসাইকেল, রঙিন টিভি, মোবাইল ফোন, দেয়াল ঘড়ি, ব্ল্যাক হর্স ক্যাপ, ক্যান্ডি। ব্ল্যাক হর্স স্ট্রবেরি স্বাদে অবরূপে। Black Horse, source of power. জীবনের আজব রং বোঝা বড় দায়। পাপারা পাপারা পারা, কখনো প্রেমের রং, কখন বাজে দৃষ্টি, চাল মিষ্টি, কখনো বা ভেরি গুড, কখনো বা ভেরি ব্যাড। এই রোদ বৃষ্টি চাটনি, চাল মিষ্টি। BD Food, good food. এই চল, রেডি? সময় থেমে যায়। সরি দুধ একটু কফি খাইতে বলে জোশ পাইতাম। এত রাতে তোমার কফি কে দিব মামা? হেই, আমার কাছে কফি আছে, খাবা? তাজা কফির সম্পূর্ণ স্বাদ নিয়ে কফি ক্যাপ, ক্যান্ডি। সময় থেমে যায়, তারাগুলো গান গায়, শুধু তোমারই আশা। কফি ক্যাপ, ক্যান্ডি, যখনই চান তখনই কফি। বাংলা ফেশিয়াল টিস্যু, বাংলা কিচেন টাওয়েল, বাংলা পেপার ন্যাপকিন, বাংলা টয়লেট টিস্যু, স্বাস্থ্যসম্মত ও পরিমাণে বেশি। বাংলা টিস্যু, আমাদের টিস্যু।
প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আবার ফিরে এলাম সবার উপরে দেশে। আমরা আলোচনা করছিলাম ব্যারিস্টার রফিকুল হকের সাথে। স্যার, আবার আমরা আলোচনায় ফিরে আসছি। আমরা 12 তারিখের আলোচনা করছিলাম, ওটা নিয়ে আমি আর অগ্রসর হতে চাই না। আমি আলোচনা করতে চাই দেশ স্বাধীন হওয়ার পর আমি শুনেছি যে বঙ্গবন্ধু যখন অনেক কিছু জাতীয়করণ, ব্যাংক বিমা জাতীয়করণ বিশেষ করে, এই ব্যাংক বিমা জাতীয়করণ করায় আপনার পরামর্শ নিয়েছিলেন, আপনি এটাকে করেছেন। পরবর্তীতে জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসেন, তিনিও আপনার আইনি সহায়তা নেন। শুনেছি হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবও কোনো কোনো বিষয়ে আইনি সহায়তা নিয়েছেন। তো অত সময় সব সরকারের আমলেই সবাইকেই কম বেশি আপনি আপনার দক্ষতা যোগ্যতার চাপ রেখেছেন। ইদানিং কালে কি কোনো আইনি সহায়তার জন্য আহ্বান পেয়েছেন? না। এবং ওই সময়গুলোতে কিভাবে, ওই সময় ধরেন এবং বিশেষ করে বঙ্গবন্ধুর সময়, বঙ্গবন্ধু আমাকে যখন ব্যাংক ন্যাশনালাইজেশন কথা বললেন যে তুমি ড্রাফট করবে এই ল, নামগুলো আমার জন্য ফাঁকা রাখবে, আর যেন কেউ না জানে। দিলীপ বলে তোমার একটা টাইপিস্ট আছে, সে আর তুমি, এবং তোমার বাড়িতে কেউ ঢুকতে পারবে না, আমার গার্ড থাকবে সবসময়, কেউ ঢুকতে পারবে না। তো 15 দিন তোমাকে সময় দিলাম, কিন্তু কবে যে ওটা আমার কাছ থেকে নিয়ে নেবেন সেটা বলেন নাই। এর মধ্যেও কোনো একটা ব্যাংকের নাম কবির সাহেব, যাক সেটা বাদ দিলাম। এই যখন ব্যাংক ড্রাফট হলো, সব রেডি হয়ে গেল, ওটা অ্যানাউন্স করবে খুব সিক্রেট, রোববার অ্যানাউন্স করতে হবে, ছুটির দিন, তা নাহলে তো ব্যাংক ড্রাফট হয়ে যাবে। যদি আগে থেকে জানে যে ব্যাংক ন্যাশনালাইজেশন হচ্ছে, তাহলে ব্যাংকের কী অবস্থা হবে বুঝতে তো পারছেন। সেই জন্যে 26শে মার্চ করা হলো, অ্যাক্সিডেন্টলি দ্যাট ওয়াজ সানডে, এবং নোটিফিকেশনে লেখা আছে সানডে। এবং ইন্ডাস্ট্রি ন্যাশনালাইজেশন করা হলো, সেটাও সানডে 26শে মার্চ। 26শে মার্চ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ডে এই ব্যাংক ন্যাশনালাইজেশন এবং ইন্ডাস্ট্রি ন্যাশনালাইজেশন করার জন্য। এখানে নুরুল মতিন সাহেব একজন ডেপুটি গভর্নর ছিলেন, উনি জানতেন, আমি জানতাম, আমার টাইপিস্ট জানতেন, শেখ সাহেব জানতেন। অদ্ভুত ব্যাপার, হাসি পায় বলতে। তাহলে এই তাজউদ্দিন যেন না জানে। আমি বঙ্গবন্ধু কী বলছেন, আপনি ফাইন্যান্স মিনিস্টার জানবেন না, আপনি কী আমাকে বলছেন? না না, ওরা পলিটিশিয়ান, ওদের পেট দিয়ে বার হয়ে যাবে, এটা কেলেঙ্কারি হয়ে যাবে। ওরা পলিটিশিয়ান, আপনি আরে না না, আমার সঙ্গে হতে, ওরা পলিটিশিয়ান, ওরা বলে ফেলবে কাউকে, বললে ব্যাংক ডকে উঠে যাবে। চিন্তা করে দেখেন, তা আমার হাসি পায় তখন। আজকে তো অত্যন্ত মহাপুরুষ মানুষ, তাদেরকে আমি শ্রদ্ধা। বঙ্গবন্ধুর আমার তখন কি বয়স ছিল, সেই বয়সে আমাকে দিয়ে এত বড় কাজ করালেন, চিন্তা করে দেখেন। আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটা প্রশ্ন করি স্যার, এই অত অল্প বয়সে আপনাকে এত বড় জাতীয় দায়িত্ব দিয়েছে, আপনি কিছুদিন আগে কি শুনেছেন রাস্তায় মোবাইল কোর্ট, এটা নিয়ে আপনি একটা মন্তব্য করেছিলেন, তাতে বর্তমান মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে তাকে আইনটা ভালো করে পড়তে হবে। সে বলতে পারে, আমি এখন বুড়া হয়ে গেছি তো সব ভুলে গিয়েছি, বুড়া মানুষ এখন। এটা কি একজন মন্ত্রী হিসাবে উনি ঠিকই বলেছেন? মন্ত্রী যদি স্ট্যান্ডার্ড ভাবেন সেই হিসেবে ঠিকই, ওই মন্ত্রীর কাছ থেকে স্ট্যান্ডার্ড চান নাকি দেশের যে ক্রাইসিস এই সময় উপযুক্ত মন্ত্রী? ওর মতন দেশে ধরুন কত আগের ভেবে দেখেন, আজকে অ্যাজ অন টুডে ভেবে দেখেন, কত রকম কথা, কত কি আমরা বলছি, কোর্ট থেকে আমরা কি না করছি। হ্যাঁ, যাকে তাকে যা ইচ্ছে বলছি, সব কিছু বলছি। হাওয়া বদলাচ্ছে, সময় বদলাচ্ছে, আমরা বুড়া হচ্ছি, সেই জন্য বলছে ও বুড়া হয়ে গেছে, আর কি জানে, আইনে সব ভুলে গিয়েছে। হয়তো ঠিকই, দেশবাসী কিন্তু খুব আহত হয়েছে কথাটা শুনে। ওরা কিন্তু মাইন্ড করে না। ওর মতন লয়ারের কাছ থেকে এটা আশা কোনো হতাশ না। আপনি তো জিয়াউর রহমান সাহেবের সঙ্গে কাজ করেছেন। আমি জিয়াউর রহমানের সঙ্গে কাজ করেছি। দাদা একটা ঘটনা বলি, উনি প্রথমে আমাকে যখন বললেন, আমি ওকে বললাম দেখেন আই এম এগেনস্ট মার্শাল ল। তখন উনি তো, আপনি তো দেখেছেন, এইরকম করে কথা বলতেন না, চোখে চোখে তুলে, হ্যাঁ বলেন, কি বললেন? আই এম এগেনস্ট মার্শাল ল। মার্শাল ল হিসেবে আপনি যদি আমার কোনো কাজ দেন আমি কিচ্ছু পারবো না, সরি। তার 3 দিন পরে উনি ডেকে পাঠালেন, ওই বঙ্গভবনের 2 তলায় বোধহয় একটা গাড়ি বারান্দা আছে পিছন দিকে। জি স্যার।
সেখানে বসে মগরাবের পরে বলে কাগজগুলো দেখেন আর উড পেন্সিল দিয়ে কমেন্ট করেন, আমি খুলে মুছে দেবো আপনি যখন মার্শাল রেগেন্সে। কিন্তু আমি ব্যুরোক্রেটসদের পুরোপুরি বিশ্বাস করতে পারছি না, এই জিনিসগুলো দেখেন। প্রায় দিনের পর দিন করে টোরে তাই বললেন আপনার ফিস কী দেবো, মানে আপনি তো ওই ফাইলই আছে, এটা ন্যাশনালাইজেশন ফাইল, দেখেন বঙ্গবন্ধু আমাকে কোনো ফিস দিয়েছেন আমি কোনোদিন নিয়েছি? হ্যাঁ ঠিক আছে, আপনি যে হাসপাতাল করছেন শিশু হাসপাতাল ওখানে কিছু দিতে পারেন? হ্যাঁ। 1978 চিন্তা করেন আমাকে 15 লাখ টাকা দেওয়া ওই সময়, ওই যে শিশু হাসপাতাল দেখেন, সোজা কথা না, উনি দিয়েছিলেন। তারপর সব হয়ে টয়ে গিয়ে একদিন বললেন আচ্ছা দেখেন বঙ্গবন্ধু ন্যাশনালাইজেশন করলেন আপনি করে দিলেন, আমি ডিন্যাশনালাইজেশন করছি আপনি করে দিলেন, আপনার কি কোনো নিজস্ব কোনো প্রিন্সিপাল নাই? দেখেন আমি হচ্ছি টেকনিক্যাল লোক, লয়ার, আমি হচ্ছে দর্জির মতো। বঙ্গবন্ধু মুজিব কোড চাইতেন, মুজিব কোড বানিয়ে দিয়েছি। আপনি সাফারি পড়েন, সাফারি চেয়েছেন, সাফারি বানিয়ে দিয়েছি। আমি তো নিজস্ব মতন, কিন্তু আমি লয়ার হিসেবে কাজ করেছি। আজও আমার মনে আছে এই কথা। স্যার আপনি একজন খুবই ভাগ্যবান মানুষ। বাংলাদেশে এখন দুটো রাজনৈতিক ধারা, দুজন প্রধান মহান নেত্রী, একজন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা, আরেকজন প্রাক্তন রাষ্ট্রপতি বীরুত্তম জিয়াউর রহমানের স্ত্রী। 111-এর সময় এই দুজন মহান নেত্রী গ্রেপ্তার হয়েছিলেন। আপনি দুজনেরই আইনজ্ঞ হিসেবে কাজ করতে পেরেছেন। যখন অনেকেই মানে ইঁদুরের গর্তে মুখ লুকাবার চেষ্টা করেছিল, তখন আমি যেটা বলেছি, আমি আমার অন্তর থেকে বলেছি যে আপনার উঁচু মাথা, আইনের মাথা হিমালয়ের কাঞ্চনজঙ্ঘার উপর দিয়েই দেখা গেছে এবং দেশবাসী দেখেছে, আমরাও দেখেছি। এখন এই যে এই দুই নেত্রী রাষ্ট্র চালাচ্ছেন, আপনাদেরকে কিভাবে দেখছেন এবং আপনার এদেরকে এখন কিছু বলবার অবস্থা আছে কিনা? দেখেন দুই নেত্রী যখন কেসে পড়লেন, জি স্যার, প্রথমে আমি শেখ হাসিনা বেল করলাম, আমাকে টেলিভিশন সব কি কেস করলেন, কেন করলেন? দেখেন বঙ্গবন্ধু কন্যা সেটা আমার কাছে সবচেয়ে বড়। কে প্রাইম মিনিস্টার, এবং আজও উনি প্রাইম মিনিস্টার, আমার কাছে সেটা বড় না। প্রাইম মিনিস্টার কাল না থাকতে পারে, কিন্তু বঙ্গবন্ধু কন্যা চিরকাল থাকবেন। এবং আমার কাছে সবচেয়ে রেসপেক্টেড পার্সন শেখ হাসিনা, বিকজ বঙ্গবন্ধু কন্যা। আমি বললাম এই তার কেস করতে পেরে আমি নিজেকে কৃতার্থ মনে করেছি। আমার অপূর্ব সুযোগ যে বঙ্গবন্ধু কন্যাকে আমি ডিফেন্ড করতে পেরেছি। আবার যেদিন বেগম খালেদার করে বাসলাম, আবার টেলিভিশনে একই প্রশ্ন করলো। দেখেন শহীদ জিয়াউর রহমানের কন্ট্রিবিউশন ইউ ক্যানট ইগনোর। তার স্ত্রীকে যে আমি ডিফেন্ড করতে পারলাম, তার জন্য আমি নিজেকে কৃতজ্ঞ মনে করি। এই জন্যে দুজনে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাবার জন্যই এই কেস করেছি। আমি বঙ্গবন্ধু কন্যা, জিয়াউর রহমানের স্ত্রী, এটা বড় না, কথা হচ্ছে কার স্ত্রী কার কন্যা, সেইটা বড় কথা। এবং আজও আমি বলি যে শেখ হাসিনা প্রাইম মিনিস্টার আজ আছেন, কাল নাও থাকতে পারে, চিরকাল তিনি বঙ্গবন্ধুর কন্যা থাকবেন। আমার কাছে সবচেয়ে বড় পরিচয় শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা। এখন স্যার একটা ছেলেবেলা থেকে প্রবাদ শুনে আসছে, শিলপাটায় ঘষাঘষি মরিচের জান খায়। এই যে দুই মহান নেত্রী, তাদের নেতৃত্বের কারণে দেশে কিন্তু আসলেই মানুষ খুব শঙ্কায় আছে। এ সময় কি আপনার এদের সম্পর্কে কিছু বলবার বা ভূমিকা রাখার আপনার কোনো অবস্থান আছে? দেখেন আমি সবসময় বলেছি, আগেও অনেকবার বলেছি, যে দুই নেত্রী তারা অ্যাডমিটেডলি তারা ভেরি রেসপেক্টেড, এবং ব্যক্তিগত পর্যায়ে তারা একে অপরকে কটূক্তি করুক, খারাপ ভাষায় সম্বোধন করুক, বা কোনো রকম কিছু খারাপ বলুক, আমি চাই না। আমি বলেছিলাম যে এদের কি সম্ভব নয়, একদিন হাসিনা বলতে পারে না যে আমার বাবুর্চি খুব ভালো কই মাছ রাঁধে, আসেন খান আমার সঙ্গে? বেগম জিয়া কি বলতে পারে না আমার বাবুর্চি খুব ভালো চিংড়ি মাছ রাঁধে, আসেন খান? আমি বলছি এইরকম। আমি একটা ঘটনা বলি, তাহলে আপনি জানবেন না। আমাদের শেরে বাংলা আর শ্যামাপ্রসাদ প্রি পার্টিশনে অ্যাসেম্বলিতে একজন হিন্দুর জন্য ফাইট করে, একজন মুসলমানের জন্য ফাইট করে, এবং অ্যাসেম্বলিতে লেস দেন মারামারি সবই হয়।
কিন্তু কোনোদিন তারা ডিনার আলাদা খেত না, কারণ দুজনারই শ্যামাপ্রসাদকে তো উনি ভাই বলতেন। হ্যাঁ, দুজনেরই ওই মাথা লাগতো, একটা করে বড় বড় মাথা, কাতলা মাছের মাথা। আয়দার উনি শ্যামাপ্রসাদের বাড়ি খেতে যেতেন ভবনপুরে, কিংবা উনি আসতেন পার্ক সার্কাসে ওনার বাড়িতে খেতে। এই হচ্ছে ব্যক্তিগত সম্পর্ক পলিটিশিয়ানদের। আমি সেই জন্য একদিন বলেছিলাম যে আমি একটা দেখতে চাই মরে যাওয়ার আগে এই আমাদের দুই নেত্রী একে অপরকে ঠিক এইভাবে ব্যবহার করুক। একে অপরের ছেলে আসলো, বৌমা আসলো, কেউ আসলো, আসেন। এখানে ওইসব বলা উচিত না, ছেলেকে মেরে বার করে দিয়েছে এবার জেলে ঢুকিয়ে দেবো, এই সমস্ত উক্তি নেতৃত্বে করা উচিত না। ওরা সাধারণ লোকেরা করতে পারে, ওরা অনেক উঁচু তরের, আমাদের আমাদের অতি সম্মানীয় ব্যক্তিত্ব, তারা এই সমস্ত কমেন্ট করবে এটা আমরা আশা করি না। দুজন দুজনকে সম্মান করবে, দুজন দুজনকে শ্রদ্ধা করবে, দুজন দুজনকে ভালো মন্দ ফোন করবে। ফোন করতেই বা কি এসে যায়, ভালো মন্দ, ও আপনার ছেলে এসে, নাতি এসছে, কেমন, নাতি কেমন আছে, হোয়াট ইজ রং। আমি বলছি কথা কথা এগুলো তো, কিন্তু এগুলো মনে হচ্ছে এদের ভিতরে নাই। এই ট্র্যাডিশন কবে যে আসবে সেইটি আমরা দেখছি। আমি অবশ্য বুড়ো হয়ে গেছি, এনি টাইম মারা যাব, কিন্তু ভবিষ্যৎ জেনারেশন অপেক্ষা করবে যে নেত্রীরা কিভাবে এই সুরে কথা বলছে। স্যার, আপনি স্টুডিওতে আসায় দর্শকদের মনে অবশ্যই উৎসুক্য যাচ্ছে যে এত পেশা থাকতে মানুষের, অনেক পেশা থাকে, গান গায়, কেউ কেউ নাটক থিয়েটার করে, কেউ ডাক্তার হয়। আপনি স্যার এই মহান পেশায়, এই আইনের পেশায় আপনি এসেছিলেন কেন? দেখেন, কিভাবে? ঠাট্টা করে বলতাম, আমাকে বলে যে আইনের পেশা আসে কেন। আগে আমরা বলতাম যার নেই কোনো গতি সে করে ওকালতি কিংবা হোমিওপ্যাথি। তা আমাকে কেউ বললে এটা বলতাম, ঠিক তাই নয়, আমি জেনে শুনেই আইনের পেশায় এসেছি। কেন, একটা খুব ইনসিডেন্ট আছে, সেটা হচ্ছে আমার আব্বা বলতেন, দেখ এই জমিদারি রক্ষা করতে গিয়ে আমাকে হাইকোর্ট পর্যন্ত যেতে হয়েছে। মানে হাইকোর্টে যাওয়া একটা বিরাট ব্যাপার, কলকাতা হাইকোর্টে গিয়ে এই জমিদারি রক্ষা করতে হয়েছে। সেই শুনতাম, তো সেই হাইকোর্টের অ্যাডভোকেট হওয়ার শখ ছিল, সেইটা বললাম আর কি। আব্বা দেখে যান না, দেখে গেছেন, দেখেছেন, কিন্তু মারা গেছেন। আপনি একজন আইনজ্ঞ হিসাবে আপনি কি তৃপ্ত? দেখেন, যদি বলেন আমি স্যাটিসফাইড। কারণ আইনের তো জয় পরাজয় আছে, ভালো মন্দ আছে, এটাকে আপনাকে মেনে নিতে হবে। আগে একটা কেসে হেরে গেলে খুব মন খারাপ হয়ে চলে আসতো, এখন হারলেও কিছু মন খারাপ হয় না, জিতলেও খুব একটা পুলকিত হয় না। কি হলো রে, অ্যাপিল অ্যালার্ট, ও ভালো, কি হলো, অ্যাপিল ডিসমিস, ভালো। তো এইভাবে একটা কথা মনে পড়ছে, আমার গিন্নি বলতো, আরে মিষ্টি কিনতে হচ্ছে, তোর সাহেব কি সব কেসে হাঁটছে, মক্কেলটা তো মিষ্টি দেয় না, ওয়াইফ নেই আজ, সেই কথা মনে পড়ছে যে এই কথা বলতেন। তো কত রকম আছে মানুষের লয়ারের জীবনে, ভালো মন্দ, উত্থান পতন, কত কি আছে। স্যার, এখন বর্তমান বিচার ব্যবস্থায় যে মানুষের আস্থা হারাতে বসেছে, এটা পুনরুদ্ধারের জন্য আপনি যদি কিছু বলতেন। না, পুনরুদ্ধার হবে, কেননা দেখেন আমরা এত ভালো মন্দের মধ্যেও আমরা ক্রিটিসাইজ করছি কোর্টকে, আমরা বলছি যে কোর্টকে আরো অনেক বেটার, কারণ মানুষের বিচার একমাত্র তো হাইকোর্টের কাছে, সুপ্রিম কোর্টে। সেই জন্য আমরা সবাই বলছি এবং আশা করি এটা ডিসঅ্যাপয়েন্ট হওয়ার কিছু নাই, হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। স্যার, আরেকটা প্রশ্ন আপনাকে করি, সর্বশেষ প্রশ্ন, যে দেশে একটা তত্ত্বাবধায়ক সরকার ছিল, সেটা তো কি যেভাবে হোক বাতিল হয়েছে, দেশে অন্তর্বর্তী সরকারটা কিভাবে গঠিত হলে এই বর্তমান যে টানাপোড়েন এর হাত থেকে দেশবাসী মুক্তি পেতে পারে? আমার মনে হয় যদি অন প্রিন্সিপাল বোথ পার্টিজ এগ্রি, তাহলে বর্তমানে যে পার্লামেন্ট আছে সেই পার্লামেন্ট ডিসলভ হওয়ার আগেই তাদের মধ্যে থেকে নিজেদের মিলে, আপনার কাছ থেকে 5 জন, আমার কাছ থেকে 5 জন নিয়ে, এবং প্রেসিডেন্টকে চিফ করে বা স্পিকারকে করে বলতে পারে এই হচ্ছে একটা তত্ত্বাবধায়ক সরকার হবে, রেজলিউশন হয়ে যাওয়ার পরে তারা ইলেকশন করবে। কিন্তু ইন দ্য মিন টাইম কনস্টিটিউশনকে অ্যামেন্ড করে বসছে যে এই টেনিওর শেষ হওয়ার 3 মাস আগে ইলেকশন করতে হবে। দেখেছেন কি? দেখেছি স্যার। টেনিওর শেষ হওয়ার আগে 3 মাস আগে ইলেকশন করতে হবে। 3 মাস আগে ইলেকশন করতে গেলে 6 মাস পাচ্ছে না, আরো 3 মাস আগের থেকে তাকে করতে হবে, প্রিপারেশন নিতে হবে। আর তারপরে আমি এমপি থাকা অবস্থায় এমপি কন্টেস্ট করলে আমার হবে না,
কনস্টেন্সতে ন্যাচারালি আমি ইনফ্লুয়েন্স করবো। তো এইগুলো দেখা দরকার। এইগুলো এই জিনিসটা দেখেছি কিন্তু মনে হয় না এই অ্যামেন্ডমেন্টটা তো হয়েছে এমপি থেকে recently। কি স্যার এমপি ইলেকশন করা যায়? আমি তো এই পর্যন্ত শুনি নাই। না সেই জন্য বলছি এমপি ইলেকশন করতে পারে, কিন্তু করে কি হবে? আপনি ইনফ্লুয়েন্স করবেন না? আপনি এমপি হয়ে আপনার ডিসি না স্যার, এমপি তো এমপিতে নির্বাচন করতে পারে না, সংবিধানে স্যার কোথাও নেই। আমি না, খুব সংবিধান পড়েছি। হ্যাঁ, তা একজন এইগুলো এমপি হিসাবে সে মনোনয়নপত্র পূরণ করতে পারবে না। আমার মনে হয় কি জানেন, এই যে 15th অ্যামেন্ডমেন্টটা খুব হ্যাস্টিলি করেছে। মানে একজন বলেছে এই আমি চাই, উইদাউট রিয়েলাইজিং দ্য কনসিকুয়েন্স, দ্য এফেক্ট করে ফেলেছে। এখন নিশ্চয়ই বোধহয় আফসোস করছে যে এগুলো কী করেছে। শুধু যে কেয়ারটেকার গভর্নমেন্টটাকে রিপিল করেছে তা না, অনেক কিছু ইন্ট্রোডিউস করেছে যেগুলো খুব ডিফিকাল্ট হবে টু ইমপ্লিমেন্ট। আপনি 10 ইয়ারের আগে 3 মাস আগে আপনাকে ইলেকশন করতে হবে, বুঝছেন? তাহলে স্যার, কি হবে? আমাদের সময় শেষ হয়ে আসছে। আপনি আমাদের দিগন্তের অনুষ্ঠানে এসেছিলেন, সবার উপরে দেশ। আমরা খুব খুশি হয়েছি। আমাদের দিগন্তের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাই, এবং আমার মনে হয় দেশবাসী আজকে আপনার কথা শুনে অনেক কিছু জানতে পারলো। দেশবাসী উপকৃত হবে। ভবিষ্যতেও আপনাকে আবার আমাদের এই স্টুডিওতে পাওয়ার আশাবাদ ব্যক্ত করে আমি একবার দিগন্তকে আমার কৃতজ্ঞতা জানাই এই জন্যে যে আমার আপনার সামনে বসে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ আমার হয়েছে। জীবনে কোনোদিন এই সুযোগ পাবো আমি মনে করিনি। আপনি আমাকে একটা চিঠি লিখেছিলেন বহুদিন আগে বর্ধমান থেকে, এই চিঠিটা আমি যত্ন সহকারে রেখে দিয়েছি। আজকে আপনার মতন একজন বঙ্গবীর কাদের সিদ্দিকীর সামনে আমি বসে আছি, আপনি আমার প্রশ্ন করছেন, এটা আমার ভাগ্য। আমি চিরকাল এটা মনে রাখবো যতদিন বেঁচে থাকি। ধন্যবাদ আপনাকে স্যার, অনেক ধন্যবাদ। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। যদি আল্লাহ তাআলা সুযোগ দেন আবার আপনাকে স্টুডিও পাওয়ার জন্য চেষ্টা করব। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ আলোচনা করছিলাম, আমি আগেই বলেছি 111-এর সময় জাতি যখন খুব দিশেহারা ছিল, অনেক বড় বড় মানুষ ইঁদুরের গর্তে যখন লুকিয়েছিল, ঠিক সেই সময় যে মানুষটির মাথা হিমালয়ের কাঞ্চনজঙ্ঘার উপর দিয়ে দেখা গেছে, সেই মানুষটি আজকে আমাদের সবার উপরে দেশ এই অনুষ্ঠানে এসে আমাদেরকে ধন্য করেছেন, বড় করেছেন। সবার উপরে দেশ এই অনুষ্ঠানটি সাধারণ মানুষের বিবেকের কথা বলতে, সাধারণ মানুষের অন্তরের কথা তুলে ধরবার জন্যে একটি ব্যতিক্রম ধর্মী টকশো আয়োজন করা হয়েছে। এটি আপনারা আবার দেখতে পাবেন আগামী শনিবার রাত 11:15। আজকের এই অনুষ্ঠান পুনঃপ্রচার হবে আগামীকাল সকাল 9:05। আমরা আগামী শনিবার আবার অন্য কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুন্দর থাকুন। আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি।